গরমের কারণে ৭ দিনের জন্য স্কুল কলেজ বন্ধ ঘোষণা। টাঙ্গাইলের ফারুক হত্যা মামলা সাক্ষ্য গ্রহণের দিন অসুস্থ হয়ে যান আসামিরা। জয়পুরহাটের সড়ক মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে নসিমন করিমন। চাঁদপুরে উপজেলা নির্বাচনে প্রার্থী হয়ে আলোচনায় স্বামী স্ত্রী। Sponsored by RR Kabel and Online Properties Limited. দেখছেন এটি নিউজ। সারা দেশের সর্বশেষ খবর নিয়ে আমাদের এটি নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি নেহরিন মোস্তফা। তীব্র গরমের কারণে আগামী ৭ দিন স্কুল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর আলাদাভাবে এই সিদ্ধান্ত জানিয়েছে। শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো প্রাথমিক বিবৃতিতে জানানো হয় ২৭ এপ্রিল পর্যন্ত সব সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ২৮ এপ্রিল থেকে আবারও নিয়মিত ক্লাস চালু হবে। এর আগে সকালে প্রাথমিক বিদ্যালয়গুলোতে অ্যাসেম্বলি বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করেছিল। এপ্রিল মাস জুড়েই তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে আবহাওয়া বার্তার কারণে দুপুরে ৭ দিন সব স্কুল কলেজ বন্ধের সিদ্ধান্ত আসে। এদিকে দুপুরেই সুপ্রিম কোর্টে আরেকটি বিবৃতিতে জানিয়েছে তীব্র গরমের কারণে উচ্চ আদালতের আইনজীবীদের গাউন পরার নিয়ম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শিথিল থাকবে। পুরো এপ্রিল জুড়েই গরমের প্রকোপ থাকবে। আবহাওয়াবিদরা জানিয়েছে দেশ জুড়ে এই দাবদাহ সহসই কমছে না। গরমটা অব্যাহত থাকতে হবে। একটা জিনিস কি আমাদের খাপ খাইয়ে নেওয়া একটা পরিবেশ, যেটা আমরা বলি, অথবা সামনে যে আমাদের সময়টা আসছে অথবা সেই সময়টাকে আমাকে খাপ খাইয়ে নিতে হবে। খাপ খাইয়ে নিতে হবে কীরকম, যে যেই শারীরিক পরিশ্রমটা হয়তো বা যেই সময় আমি করতে পারতাম, এখন হয়তো বা সেটা আমাকে অ্যাভয়েড করতে হবে। এখন হয়তো আমাদের সামনে যে স্কুল কলেজগুলো হয়তো বা খোলা হবে, সেগুলো হয়তো বা আপাতত খুব সাবধানতার সাথে সিদ্ধান্ত নিতে হবে যে স্কুল খোলা রাখা যাবে কি না, যদি ছোটো বাচ্চাদের ব্যাপার স্যাপার আছে। পূর্বাভাস অনুযায়ী হয়তো বা ধারণা করতে পারি যে প্রায় প্রত্যেকটা দিনই কোথাও না কোথাও তাপপ্রবাহ থাকতে পারে। কোথাও কোথাও না, বেশিরভাগ জায়গাতে তাপপ্রবাহ থাকার সম্ভাবনাটা বেশি। আর তাপপ্রবাহ কিছু কিছু জায়গায় কমে আসতে পারে, আবার বাড়তে পারে। সেটা হলো বৃষ্টির কারণে। কালবৈশাখীর বৃষ্টি মার্চ এপ্রিল মাসে যে বৃষ্টিটা হয়, সেটা বর্ষাকালের বৃষ্টিতে টোটালি আলাদা, এবং এটা কোনো সিস্টেমের মাধ্যমে প্রেডিকশন করা খুব কঠিন। এই জন্য আমাদের সবসময় নাওকাস্টিং টার্মটা ইউজ করতে হয় মার্চ এপ্রিল মে এই ৩ মাসের জন্য। সারা দেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ, অতিষ্ঠ জনজীবন। পরিস্থিতিকে তীব্র তাপপ্রবাহ উল্লেখ করে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। গরমের তীব্রতায় অস্থির মানুষের যাপিত জীবনের চিত্র দেশের বিভিন্ন প্রান্ত থেকে জানিয়েছে আমাদের প্রতিনিধিরা। ডেস্ক রিপোর্টে। গত কদিন ধরেই তীব্র গরমে অতিষ্ঠ দেশের সব অঞ্চলের জনজীবন। সবচেয়ে বিপর্যস্ত চুয়াডাঙ্গা। টানা ৪ দিন এ জেলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জীবিকা নির্বাহের প্রয়োজনীয় রসদ জোগাতেও হিমশিম খাচ্ছেন শ্রমজীবী মানুষ। শুক্রবার রাজশাহীতে এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। খুব প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না মানুষ। যত দিন গড়াবে তত তাপমাত্রা বাড়বে। এখন ছেলে মেয়েদের জন্য স্কুল যাওয়া কষ্টকর হয়ে যাচ্ছে। ব্যবসা গরম মনে হচ্ছে না, কিন্তু তাপটা অত্যাধিক বেশি। গত বছরের থেকে এবার বছরে খুব তাপমাত্রা। পাবনায় তাপমাত্রার পারদ ছাড়িয়েছে ৪১ ডিগ্রির ঘর থেকে বের হতে পারছে না সাধারণ মানুষ। কাজের সন্ধানে বেরিয়ে অসুস্থ হয়ে পড়ছেন শ্রমজীবীরা। খুব গরমের জন্য মানুষ অস্থির হয়ে যাচ্ছে, অনেকে হাসপাতালে যাচ্ছে। মেইন রোডে কোনো লোকজন নাই, হসপিটাল রোডে বড় বাজার রোড দেখতেছেন, শহরের রোডে কোনো লোকজন নেই। তীব্র তাপপ্রবাহের পাশাপাশি লোডশেডিংয়ে বিপর্যস্ত পর্যটন নগরী কক্সবাজার। তীব্র গরমে কর্মহীন শ্রমজীবী মানুষ। সমুদ্র দর্শনে যাওয়া পর্যটকরাও বেরোতে পারছেন না হোটেল মোটেল থেকে। এমন পরিস্থিতিতে ২৭ এপ্রিল পর্যন্ত স্কুল কলেজ বন্ধ রাখার নির্দেশ এসেছে। প্রচণ্ড গরম আর তাপদাহে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিউমোনিয়া, শ্বাসজনিত রোগী ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত কয়েকদিনে এসব রোগে আক্রান্ত হয়ে ৩ শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সীমান্ত জেলা শেরপুরও তীব্র গরম ও লোডশেডিংয়ের কবলে। অতিরিক্ত গরমে রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ছুটছে মানুষ। চাঁদপুর সরকারি হাসপাতালেও রোগীর ভিড়, পানিশূন্যতা, ভাইরাস জ্বর এবং ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বেশি। তরল খাবার বেশি খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এই তাপদাহের মধ্যে আমাদের উচিত বেশি বেশি করে পানি পান করা, বারবার গোসল করা, হালকা পোশাক পরা এবং ভাজা পোড়া বা ফাস্টফুড এড়িয়ে চলা। সিলেটে ঈদের পর থেকে গরম বাড়তে থাকলেও গত কয়েকদিনে তীব্রতা কিছুটা কম। গরমে দুর্বিষহ হয়ে ওঠা জনজীবনে বৃষ্টির কারণে কিছুটা স্বস্তি ফিরেছে। গরমটা প্রচুর, এর ভিতরে লোডশেডিং অতিরিক্ত। বৃষ্টির কারণে মোটামুটি একটু স্বস্তি মিলে, তবে লোডশেডিং এর যে অবস্থা এটা আসলে বলার বাইরে। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। স্বামী হত্যার বিচার দেখে যেতে পারেননি এক মুক্তিযোদ্ধা স্ত্রী। 11 বছরও টাঙ্গাইলের বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের খুনের বিচার শেষ না হওয়ায় আক্ষেপ ছেলে মাহমুদ সুমন মজিদের। সাক্ষ্য গ্রহণের দিন এলেই অসুস্থ হয়ে যান কারাগারে থাকা মামলার আসামিরা। 2013 সালের 18 জানুয়ারি টাঙ্গাইল শহরের কলেজপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে থেকে বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের 3 দিন পর ফারুক আহমেদের স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে মামলা করেন, যার সব আসামি অজ্ঞাত। তদন্ত শেষে টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ 2016 সালের 3 ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয়। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সংসদ সদস্য আমানুর রহমান খান রানা, তার 3 ভাই শহীদুর রহমান খান মুক্তি, জাহিদুর রহমান খান কাকন, সানিয়াত খান বাপ্পাসহ 14 জনকে আসামি করা হয়। এই মামলার আসামি আমানুর রহমান খান রানা আত্মসমর্পণের পর 3 বছর কারাগারে ছিলেন, এখন জামিনে মুক্ত। অন্য 2 ভাই জাহিদুর রহমান খান কাকন ও সানিয়াত খান বাপ্পা এখনও পলাতক। 7 জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল 3 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমানুর রহমান খান রানা আবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে একটা মিথ্যা ষড়যন্ত্রমূলক রাজনৈতিক মামলায় আমাকে দীর্ঘ 34 মাস 21 দিন জেলে থাকতে হয়েছে, আমি একজন রানিং এমপি থাকা অবস্থায়। আলোচিত এই মামলার বিচার কাজ চলছে টাঙ্গাইলের আদালতে, তবে 11 বছরেও শেষ হচ্ছে না। মামলার তদন্ত কর্মকর্তা ছাড়া সব সাক্ষীর সাক্ষ্য শেষ হয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আসামি যেই হোক, যে শ্রেণীর হোক, সঠিক বিচার আদালত করবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হওয়ায় সংসদ সদস্য আমানুর রহমান খান রানা ও তার ভাইয়েরা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তদন্তে উঠে এসেছে। রাষ্ট্রপক্ষের এই আইনজীবী বলছেন, বিচার কাজ বিলম্ব করতে নানা বাহানা করছে আসামিরা। সাবসিকুয়েন্টলি একজন আসামি অসুস্থ হয়ে পড়ায় তাকে পুলিশ হাসপাতালে ভর্তি করার কারণে তাকে আদালতে উপস্থাপন করা সম্ভব হয়নি। এই মর্মে কারা কর্তৃপক্ষ রিপোর্ট দেওয়ার পরেই লার্নেড কোর্টে ওই সাক্ষীটা মুলতবি হয়ে যায়। মুক্তিযোদ্ধা স্বামীকে গুলি করে হত্যা মামলার বাদী নাহার আহমেদের মৃত্যু হয়েছে কয়েক মাস আগে। মৃত্যুর আগে এটিএন নিউজের সঙ্গে সাক্ষাৎকারে স্বামী হত্যার বিচারের দাবি ছিল তার কণ্ঠে। প্রতিবারই দেখা যায় যে সাক্ষী আসে, সাক্ষ্য হয় না, এর মানেটা কি? তা কাজে আমি আকুল আবেদন জানাবো যে যত তাড়াতাড়ি সম্ভব এই মামলাটি যেন শেষ হয়। বাবা হত্যার বিচার নিয়ে কালক্ষেপণ করা হচ্ছে বলেও অভিযোগ সন্তানের। বিচার দ্রুত শেষ করার নির্দেশনা থাকলেও কোনো এক অদৃশ্য সুতোর টানে বিচার নিয়ে ঢিলিমি চলছে বলে অভিযোগ তার। এই জায়গায় একদিন আমরা সাক্ষী আনতে পারলে একদিন আসামি অসুস্থ থাকে, এটা সম্পূর্ণ জেলখানার বিষয়। জেলার এখন কি দেখায় বুঝি না, আমরা এইভাবে হ্যারাস হইতেছি। হাইকোর্ট থেকে নির্দেশ ছিল 6 মাস এর মধ্যে মামলা নামাই দিতে, তাও সেটা মনে হয় 4 বছর হয়ে গেছে। টাঙ্গাইলে 90 দশক থেকে হত্যার রাজনীতি শুরু হয়। জেলার অনেক নেতাকর্মী এখনও আতঙ্কিত। মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার বিচার দ্রুত শেষ করার দাবি তাদের। ফারুক আহমেদের হত্যার মামলা যদি অতি দ্রুত কার্যকর হয় তাহলে দেখবেন টাঙ্গাইল মানুষ মুক্তি পাবে। সঠিক বিচারের মধ্য দিয়েই টাঙ্গাইলবাসী না শুধু সারা দেশব্যাপী জানবে যে কোনো হত্যাকাণ্ডের জায়গা আওয়ামী লীগ সংগঠনের নেই। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের বন্দরে বাস চাপায় মর্মান্তিক মৃত্যু হয়েছে বাবা ছেলের, আহত হয়েছেন মা। কাঁচপুর হাইওয়ে থানার ওসি রেজাল হক জানান, সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে বন্দরে
কেওঢালা বাসস্ট্যান্ডে রাস্তা পার হওয়ার সময় বাবা সুরেশ ডাকুয়া, ছেলে রাকেশ ডাকুয়া ও তার মা নিপুণ রায়কে চাপা দেয় একটি বাস। ঘটনাস্থলে মারা যায় রাকেশ। আহত স্বামী স্ত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর সুরেশ ডাকুয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত নিপুণ রায় জানান, তাদের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার খাজুরা গ্রামে। শনিবার স্বামী সন্তানসহ নারায়ণগঞ্জে বাবা লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে এসেছিলেন পূজার জন্য। সকালে বাড়ি ফেরার উদ্দেশ্যে কেওঢালা বাসস্ট্যান্ডে বাবার হাত ধরে রাস্তা পার হচ্ছিল তারা। এ সময় বাসটি তাদের চাপা দেয়। সড়ক মহাসড়কে মৃত্যুর মিছিল। মর্মান্তিক সব সড়ক দুর্ঘটনার জন্য যে কারণগুলো দায়ী করা হচ্ছে তার মধ্যে অন্যতম ধীর গতির নসিমন, করিমন ও ভটভটির অবাধ চলাচল। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে জয়পুরহাটের আঞ্চলিক মহাসড়ক ও সড়কে দাপিয়ে বেড়াচ্ছে এসব যানবাহন। ফলে জনদুর্ভোগের পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। শ্যালো ইঞ্জিন চালিত এই ভটভটি ও নসিমন করিমনের চাপে দম বন্ধ এই শহরটির নাম জয়পুরহাট। জেলা শহরে প্রায় ৮,০০০ অবৈধ নসিমন করিমন চলে। চালকদের প্রশিক্ষণ না থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। শহরে ৪ লেন সড়কের কাজ চলায় তৈরি হচ্ছে চরম যানজট। নগরবাসীর অভিযোগ, যেখানে সেখানে পার্কিং করায় ভোগান্তি ও শব্দ দূষণের কারণও এই ভটভটি। নসিমন করিমন যে গাড়িগুলো চলছে রাস্তায়, এগুলোর আসলে কোনো দক্ষতামূলক কোনো পরিচালক নেই। আমাদের চলাচলে বাধা বিঘ্ন সৃষ্টি করছে, যাতে করে এই জেলা শহরের মানুষ হেঁপে উঠছে। তবে অভিযোগ রয়েছে ভটভটি চালকদেরও। দফায় দফায় চাঁদা দিয়ে চালাতে হয় গাড়ি, চালাতে হয় তাদের জীবিকা। এখানে টাকা দাও, ওখানে টাকা দাও, আমরা কোথায় যাবো? হাট নাই, তাই এর জন্য আমাকে টাকা দেওয়া লাগে ২,০০০ বা ৩,০০০। এই অবৈধ যানবাহনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বৈধ পরিবহন ব্যবসায়ীরা। এসব বন্ধে দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সড়ক ফেডারেশনের এই নেতা। আমরা বৃহত্তর আন্দোলনে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যে সরকার যদি প্রশাসন দিয়ে এটা যদি সুষ্ঠুভাবে যদি সমাধান না করে আমরা বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব। তবে গরুরহাটকে কেন্দ্র করে শহরের বাইরে 4টি পয়েন্টে এসব যানবাহনকে পার্কিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান পুলিশের এই শীর্ষ কর্মকর্তা। গরু আমদানিকারকরা নসিমন করিমন করে গাড়ি দিয়ে গরু নিয়ে আসতো, তাদেরকে আমরা শহরে 4টা পয়েন্টে বাইরে আটকে দিয়েছি। শহরের মধ্যে ঢুকতে পারছে না, এতে আমাদের যানজট অনেকাংশে লাঘব হয়েছে। সড়ক মহাসড়ক যানজটমুক্ত ও দুর্ঘটনা এড়াতে সকল অবৈধ যানবাহন বন্ধে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জয়পুরহাটবাসীর। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। এবার নির্বাচন প্রসঙ্গ। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন স্বামী মোহাম্মদ শাহ আলম খান ও তার স্ত্রী ফাতেমা আক্তার। দুজনেরই মনোনয়ন বৈধ ঘোষণার পর অপেক্ষায় আছেন প্রতীক বরাদ্দের। নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা না হলেও লড়তে হবে অন্য প্রার্থীদের সঙ্গে। স্বামী স্ত্রী দুজনেই প্রার্থী হওয়ায় স্থানীয়দের কাছে তারা এখন আলোচনার বিষয়। চাঁদপুর প্রতিনিধির তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। স্বামী স্ত্রীর নিরিবিলি সংসার, বিশ্ববিদ্যালয় পড়ুয়া 2 ছেলে রাজধানীতে। শাহ আলম ফাতেমা দম্পতির জীবন কাটে রাজনীতি আর জনসেবা নিয়েই। শাহ আলম খান উপাধি উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, আর স্ত্রী 14 বছর ধরে একই ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য। দুজনেই এবার প্রার্থী মতলব দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে। 23 এপ্রিল পাবেন প্রতীক, তারপরই ছুটবেন ভোটারের দ্বারে দ্বারে। প্রথম ধাপে 8 মে হবে 152 উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ। সেই তালিকায় আছে মতলব দক্ষিণও। ভাইস চেয়ারম্যান পদে লড়বেন শাহ আলম খান এবং নারী ভাইস চেয়ারম্যান পদে স্ত্রী ফাতেমা আক্তার। জয়ের ব্যাপারে আশাবাদী দুজনেই। নিজেদের মধ্যে লড়াই না থাকলেও দুজনেরই রয়েছে শক্ত প্রতিদ্বন্দ্বী। মহিলা সদস্য হিসাবে জনগণের পাশে ছিলাম। আমরা চাচ্ছি আরো উপরে থানা পর্যায়ে, উপজেলা পর্যায়ে আমরা জনগণকে সেবা করার জন্য। আমিও ভাইস চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করিতেছি। যদি জনগণের সাড়া পাই তাহলে অসহায় মানুষের পাশে থাকতে পারবো। মতলব দক্ষিণে আরও 4 জন ভাইস চেয়ারম্যান প্রার্থী থাকলেও বেশি আলোচনা শাহ আলম ফাতেমা দম্পতিকে ঘিরে। 1,57,000 ভোটার অধ্যুষিত এ উপজেলায় 2 ভাইস চেয়ারম্যান পদে স্বামী স্ত্রীর জনসমর্থন দেখতে ব্যাপক আগ্রহ জনমনে।
জীবনে আর দেখি না, এইবার দেখিলাম স্বামী স্ত্রীর দুজন দাঁড়াইছে। যদি আর দুজনে পাশ হইতে পারে এর থেকে আরো ভালো সেবা যত্ন দুজনের থেকে ঢাবল পাবে। আমরা তো ইনশাল্লাহ এলাকাবাসী আমরা 100% আশাবাদী। আমাদের জন্য দোয়া করবেন। শেখ সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সংবাদে এই পর্যায়ে নিচ্ছি বিরতি, এরপর আরো যা থাকবে। কিশোরগঞ্জের পাগলা মসজিদে এবার গেল 27 বস্তা টাকা, চলছে গণনা। ইজারা নিয়ে সংঘর্ষের আশঙ্কায় ছাতকে 144 ধারা জারি। আবার স্বাগত। দেশের খবরে আপনাদের সাথে আছি আমি নাহরিন মুস্তফা। কেএনএফ এর সন্ত্রাসী তৎপরতার প্রতিবাদ জানিয়েছে পার্বত্য অঞ্চলের 11টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতারা। একই সঙ্গে সংগঠনটির সাথে 5টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জড়িত থাকার দাবিও অস্বীকার করেছে তারা। সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে শহরের কেএসআই মিলনায়তনে এক মতবিনিময় সভায় এই প্রতিবাদ জানানো হয়। বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান কৌশেহার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ত্রিপুরা সম্প্রদায়ের প্রতিনিধি খুশি রায় ত্রিপুরা, বমদের প্রতিনিধি লাল জারলম বম, চাকমাদের প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা, ম্রো সম্প্রদায়ের প্রতিনিধি রাংলাই ম্রো। সভায় বান্দরবনের বিভিন্ন সম্প্রদায়ের হেডম্যান ও কারবারিরা অংশ নেন। বক্তারা সশস্ত্র সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ সদস্যদের সন্ত্রাসী তৎপরতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার অনুরোধ জানান। গত 2 ও 3 এপ্রিল বান্দরবনের রুমা ও থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে হামলা ও লুটপাট করে কেএনএফ সদস্যরা অপহরণ করে নিয়ে যায় রুমা সোনালী ব্যাংকের ম্যানেজার নিজামুদ্দিনকে। 130 দিন পর আজ আবারও খোলা হচ্ছে কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানের সিন্দুক। এবার মসজিদের 9টি সিন্দুকে পাওয়া গেছে 27 বস্তা টাকা। সকাল 8টার দিকে জেলা প্রশাসক ও মসজিদে কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের তত্ত্বাবধানে সিন্দুকগুলো খোলা হয়। রূপালী ব্যাংকের কর্মকর্তা কর্মচারী, মসজিদ কমিটি এবং মাদ্রাসার শিক্ষার্থী সহ 2 শতাধিক মানুষ সারাদিন এই টাকা গোনার কাজ শেষ করবেন। এর আগে গত 9 ডিসেম্বর খোলা হয়েছিল মসজিদের সিন্দুকগুলো। তখন মিলেছিল 6,32,51,423 টাকা। এবার দানের পরিমাণ তাকেও ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। পাগলা মসজিদে দান করলে মনোবাসনা পূরণ হয় এমন বিশ্বাস থেকে মানুষ নগদ টাকা ছাড়াও দান করেন অলংকার ও বিদেশি মুদ্রা। জেলা প্রশাসক জানান, দানের টাকায় পাগলা মসজিদ ঘিরে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন বহুতল ইসলামিক কমপ্লেক্স নির্মাণ করা হবে। বড় ধরনের অগ্নি দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন লঞ্চ যাত্রীরা। বরিশাল থেকে ঢাকায় আসার পথে কর্ণফুলী 3 লঞ্চের ইঞ্জিন রুমে আগুন ধরে যায়। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা গেলেও হুড়োহুড়িতে আহত হয়েছে অন্তত 10 জন। লঞ্চের যাত্রীরা জানান, সকাল 10টার দিকে লঞ্চটি চাঁদপুরের হাইমচর উপজেলার মাঝরচরে পৌঁছালে ইঞ্জিন রুমে আগুন ধরে যায়। যাত্রীদের মাঝে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ইঞ্জিন রুমের কর্মীরা কিছুক্ষণের চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন এবং মাস্টার লঞ্চটিকে নদীতে তীরে ভিড়িয়ে দেন। এ সময় আতঙ্কিত যাত্রীরা হুড়াহুড়ি করে লঞ্চ থেকে নামতে থাকেন। কেউ কেউ নদীতে লাফিয়ে পড়েন। এতে লঞ্চের অন্তত 10 যাত্রী আহত হন। খবর পেয়ে চাঁদপুরের নৌপুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান। তবে আহত কারোরা অবস্থায় গুরুতর নয় বলে জানা গেছে। কর্ণফুলী 3 লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছে, ইঞ্জিনের ত্রুটির কারণে আগুন ধরে গিয়েছিল। মানুষ যখন হুড়োহুড়িকে নামছিল, দেন অনেক মানুষ আহত হয়েছে এবং অনেক হাত পাও ভেঙে গেছে এবং অনেকে শারীরিকভাবে বিভিন্নভাবে ব্যথা পেয়েছে। অনেক কষ্ট করে আপনার ঘাটে চাপাইছিল, তারপর আমরা লাভ দিয়ে ওখান থেকে নামলে চর উঠলাম। কোনো ক্ষয়ক্ষতি হয় না, ইঞ্জিনও আমার ঠিক আছে, ইঞ্জিন চালানোর মতো উপযোগী আছে। আমাদের নৌ পুলিশের 3টি টিম এখানে আসে আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করে। এই পর্যন্ত সব যাত্রীকে ভালোভাবে উদ্ধার করা হয়েছে, লঞ্চের কোনো ক্ষতি হয় নাই।
ইজারা নিয়ে সংঘর্ষের আশঙ্কায় সুনামগঞ্জের ছাতক উপজেলায় আজ সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার দিবাগত রাতে এই আদেশ দেন ছাতকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তাক মুন্না। আদেশে বলা হয়, ইজারা নিয়ে দুপক্ষের উত্তেজনাকর পরিস্থিতির কারণে ভোর 6টা থেকে রাত 12টা পর্যন্ত জাওয়া বাজার এলাকা ও এর আশেপাশে আগ্নেয়াস্ত্র, লাঠি বা দেশীয় কোনো অস্ত্র বহন ও প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে মাইকিং এবং 5 বা তার বেশি মানুষের একসাথে চলাচল, সভা সমাবেশ ও মিছিল করা যাবে না। নড়াইলে বরেণ্য চিত্রশিল্পী এস.এম. সুলতানের 99তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজন করা হয়েছে 15 দিন ব্যাপী সুলতান মেলা। শুক্রবার মেলার চতুর্থ দিনে হয়ে গেল ঘোড় দৌড় প্রতিযোগিতা। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের পাশে করিদোপ মাঠে এই আয়োজনে অংশ নেয় নড়াইল, যশোর, মাগুরা সহ বিভিন্ন জেলার 31টি ঘোড়া। প্রতিযোগিতায় প্রথম হয় জিক্করগাছার ব্ল্যাক ডন, দ্বিতীয় নড়াইলের রথডাঙ্গার আহসান এবং তৃতীয় স্থান অধিকার করে যশোর জেলার অভয়নগরের সবুজ নামের ঘোড়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ। বিপুল সংখ্যক দর্শকরা উপভোগ করেন ভিন্নধর্মী এই আয়োজন। শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। গরমের কারণে 7 দিনের জন্য স্কুল কলেজ বন্ধ ঘোষণা। টাঙ্গাইলের ফারুক হত্যা মামলা, সাক্ষ্য গ্রহণের দিন অসুস্থ হয়ে যান আসামিরা। জয়পুরহাটের সড়ক মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে নসিমন করিমন। চাঁদপুরে উপজেলা নির্বাচনে প্রার্থী হয়ে আলোচনায় স্বামী স্ত্রী। কিশোরগঞ্জের পাগলা মসজিদে এবার পেল 27 বস্তা টাকা, চলছে গণনা। ইজারা নিয়ে সংঘর্ষের আশঙ্কায় ছাতকে 144 ধারা জারি। Sponsored by RR Kabel and Online Properties Limited. দেশের খবর আজ এই পর্যন্ত। কাল আবার দেখা হবে একই সময়ে। সেই পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন ATN নিউজ।